क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে সান্ধ্য অভিবাদন জানাই। আপনারা জানেন যে গত 7ই আগস্ট বিরোধী দলনেতা রাহুল গান্ধী কর্ণাটকের বেঙ্গালুরু কনস্টিটিউয়েন্সিতে যে একটি ভোটার তালিকা প্রকাশ করে তার উপরে 6 মাস ধরে যে গবেষণা তার দল করেছে তার ভিত্তিতে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং এই সাংবাদিক সম্মেলনকে রাহুল গান্ধী বলেছেন অ্যাটম বোমার থেকেও ভয়ঙ্কর একটি বিষয় এবং সেটা নিয়ে রাজনৈতিক জগতে একটা ভয়ঙ্কর ধামাকা শুরু হয়ে গেছে। রাহুল গান্ধী এটাকে যেমন অ্যাটম বোমার সঙ্গে তুলনা করেছে, তেমনি ইলেকশন কমিশনকে ভোট চোর হিসেবে সাব্যস্ত করেছেন। যে ইলেকশন কমিশন ভোট চুরি করে, জনগণের ভোট চুরি করে এবং বিভিন্নভাবে ফেক ভোটার, জালি ভোটার ঢুকিয়ে দিয়ে ভারতের গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। আমরা এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার জন্যে আজকে আমাদের মধ্যে পেয়েছি শঙ্করকে, আপনাদের পরিচিত বন্ধু, এবং আমাদের প্রিয় সুমিতদাকে। আমি শঙ্করের কাছে প্রথম একটু আসি যে শঙ্কর, ভারতের নির্বাচন কমিশনার যেভাবে ভোট চোর এজেন্সি হিসাবে দাঁড়িয়ে গেছে, জনগণের সামনে একেবারে ফোকাসড হয়ে গেছে, তাদের মুখোশ খুলে পড়েছে ভোট চোর এজেন্সি হিসাবে, এবং এইভাবে তারা ভারতের যে গণতন্ত্র, যেখানে ভোটের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র ভারতবর্ষে রয়েছে, সেই ভোট চুরি করে একটা দলকে জিতিয়ে দেওয়ার জন্যে তাদেরকে নাম দেওয়া হয়েছে ভোট চোর এজেন্সি। এরা কি পারতপক্ষে ভোট চোর এজেন্সি হিসেবে কাজ করা উচিত এদের? এখন একটা ব্যাপার তো খুব পরিষ্কার, এই মানে আশঙ্কাটা ছিল কিন্তু অনেক দিন ধরে যে একটা কিছু গন্ডগোল হচ্ছে, একটা কিছু গড়বড় হচ্ছে ইলেকশনগুলোতে। এটা অনেক দিন ধরে এইটা কিন্তু চর্চার মধ্যে ছিল যে কিছু না কিছু প্রবলেম হচ্ছে। এখন প্রবলেমটা বা সমস্যাটা কোথায় হচ্ছে বা কোথায় ঠিক ভোটটা চুরি হচ্ছে, কিভাবে চুরি হচ্ছে এই ব্যাপারটা সম্পর্কে খুব স্পষ্ট ভাবে কেউই বলতে পারছিলেন না, কিন্তু এই আশঙ্কাটা হচ্ছিল যে কিছু না কিছু একটা হচ্ছে। এখনো হয়তো যে আমরা সবটা জানতে পেরেছি এমন নয়, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে যে রাহুল গান্ধী এবং তার যে টিম যারা এই কাজটা করেছেন আর কি, সেটা নিশ্চয়ই, সেটা তো সকলেই জানেন, মানে সকলেই বলবেন যে খুব ভালো কাজ একটা করেছেন। মানে দীর্ঘদিন ধরে তারা ওটা 6 মাস ধরে তারা লিস্ট করেছেন, মিলিয়ে দেখেছেন, এবং যে লিস্ট দেওয়া হয়েছে সেটা কোথাও হেজি এবং সেটা 7 ফুটের উপরে লম্বা, এত দিস্তা কাগজ নিয়ে তারা কাজ করেছেন। না দেখুন, আপনার প্রথমত রাহুল গান্ধী কতগুলো স্পষ্ট অভিযোগ করেছেন। তার প্রথম অভিযোগ হচ্ছে যে আমরা সফট কপি চেয়েছিলাম, মানে ডিজিটাল কপি চেয়েছিলাম, কিন্তু ইলেকশন কমিশন ডিজিটাল কপি দেয়নি, তারা সেটাকে প্রিন্ট করে দিয়েছে, হার্ড কপি দিয়েছে। এবারে তুমি যদি সৎ হও তাহলে তুমি কেন সফট কপি দেবে না? আগে তো তোমার লিংকে তো রয়েছে সব আছে, তো তুমি আগে তো তোমার ওই ছিল, মানে ওয়েবসাইট ছিল, এবং ওয়েবসাইটে বা পার্টিগুলির কাছে ইলেকশন কমিশন আগে ক্যাসেট করে দিত। তারপরে আমরা যখন কাজ করেছি আমরা দেখতাম যে প্রত্যেকটা যে কেন্দ্র, সেই কেন্দ্রের যিনি দাঁড়িয়েছেন সেই প্রার্থীকে এক সেট দেওয়া হতো, পুরো ক্যাসেট দেওয়া হতো, যাতে করে সেটা মানে যে সিডি যাকে বলে, সিডি, ওই সিডি দিয়ে মানে আপনি কম্পিউটারে সেটা দেখতে পাচ্ছেন। এবারে রাহুল গান্ধী পরিষ্কার অভিযোগ করেছেন যে আমি যখন চাইলাম যে ভোটার লিস্টটা দাও, তখন তারা কিন্তু কোনো সফট কপি দিল না,
তারা প্রিন্ট করে দিয়েছে। এবারে প্রিন্ট করে মানে আপনি বুঝতে পারছেন যে এইরকম একটা কাগজ, তার মধ্যে কতগুলো নাম ধরবে, 10টা-12টা নাম ধরে। এবারে এখানে যদি 6 লক্ষ লোকের নাম যদি আপনাকে দেওয়া হয়, তাহলে সে কতগুলো কাগজের আপনার বান্ডিল হবে? ও তো দেখাচ্ছে যে এত কাগজ, হ্যাঁ, দেখিয়ে দিয়েছে। এবারে সুতরাং তাহলে এবারে সেইটাকে থেকে আপনাকে বাঁচতে হবে, দেখতে হবে যে একটা ভোটারের নাম একই জায়গায় আছে কিনা। তো তারা দেখছেন সেটা হচ্ছে যে অনেকগুলো জায়গায় ভোটারের নাম আছে, সেটা আপনি নিশ্চয়ই পরে আলোচনা করবেন যে ঠিক কী হয়েছে। কিন্তু যে হেজি কথাটা বললেন যে ছবি, অনেক জায়গায় যে ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে না। ছবিটা যে আপনি মেলাবেন যে এই লোকটি একই লোক কি না, তার কোনো উপায় নেই, কারণ ছবিটা ঝাপসা। ঠিক তাই তো এই কতগুলো অভিযোগ যে রাহুল গান্ধী করেছেন, নির্বাচন কমিশন কিন্তু তার কোনো জবাব দিতে পারেনি। একদম একদম তারা হুমকি দিচ্ছে, থ্রেট করছে, কিন্তু তারা কোনো রকম মানে কংক্রিট জবাব দিতে পারেনি। সুতরাং এটা তো পরিষ্কার যে এরা ভোট চুরি করছে। না, আসলে এই যে ভোট চুরির রহস্যটা কি, কেন করবে ভোট চুরি? দেখুন, কথা খুব পরিষ্কার, মানে আপনি আমরা আগেও বলেছি, আমরা এখানে বসেই আগে আমরা এটা আলোচনা করেছি যে একটা ফ্যাসিবাদী শক্তির উত্থান হচ্ছে, একটা ব্রাহ্মণ্যবাদী ফ্যাসিবাদী শক্তি, আরএসএস এবং বিজেপি। এরা ভারতবর্ষকে দখল নিচ্ছে এবং যারা কিনা সমস্ত ধরনের বিরোধী কণ্ঠস্বর এবং ভারতবর্ষের বৈচিত্র্য, তাকে সমস্ত কিছুকে তারা ধ্বংস করতে চাইছে। একটা ফ্যাসিস্ট শক্তির উত্থান হচ্ছে। 30-এর দশকে জার্মানিতে গণতন্ত্র মানে না, না তো সংবিধান মানে না, তারা এই দেশের যে জনগণের যে অধিকার, সেই অধিকার মানে না। তাহলে এবারে 30-এর দশকে জার্মানিতেও আপনি জানেন সেটা হচ্ছে যে বড় রকমের ইলেকশন যে ফ্রড আর কি, ইলেকটোরাল ফ্রড যাকে বলে, নির্বাচনী যে ধাপ্পাবাজি, সেইটা করে কিন্তু এরা ক্ষমতায় এসেছিল, হিটলাররা ক্ষমতায় এসেছিল। সুতরাং ফ্যাসিজমের সাথে এই ইলেকটোরাল ফ্রড বা নির্বাচনী ধাপ্পাবাজি এটা ছোট আকারের নয়। সবাই ইলেকশনের নিয়ে সকলেই ধাপ্পাবাজি কম বেশি করে, কিন্তু সেই রকম নয়। এটা হচ্ছে একটা বড় আকারে মৌলিকভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করে দেওয়া, নির্বাচনী প্রক্রিয়াকে হাস্যকর বিষয়ে পরিণত করা, তার মধ্য দিয়ে গোটা যে সংসদীয় গণতন্ত্রের যে অন্তর্বস্তু তাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়ে একটা ফ্যাসিস্ট শাসনকে ভারতবর্ষে গড়ে তোলার চেষ্টা হচ্ছে। এটা তো খুব পরিষ্কার, এর পেছনে বিজেপি আছে, আরএসএস আছে, আরএসএস এর মদত একদম পরিষ্কার, এটা তো এর কোনো সংশয় নেই। আমি সুমিতদার কাছে একটু আসি। সুমিতদা, এই রাহুল গান্ধী বিরোধী দলনেতা একেবারে ভারতের যে এই ইলেকশন কমিশন সম্পর্কে যে কথা বলেছে যে এরা ভোট চোর, এবং তিনি বলেছেন এটা অ্যাটম বোমার থেকেও মারাত্মক একটি বোমা। আমরা তো সত্যি তাই দেখতে পাচ্ছি যে ভারতের গণতন্ত্র ভোটের উপরে নির্ভর করে, মানুষের রায় কাকে ম্যান্ডেট দেবে তার উপরে নির্ভর করে। সেই ভোট চুরি করছে একটা সাংবিধানিক সংস্থা, যার মূল বিষয়টা ছিল যে তিনি ফেয়ার নির্বাচন করবেন, তার একমাত্র দায়িত্ব হচ্ছে তাই। তারা নতুন ভোটারকে যুক্ত করবে, পুরনো ভোটার যারা মারা গেছে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেবে। তো এই বিষয়টা হওয়া দরকার। সেখানে উল্টে আমরা দেখতে পাচ্ছি যে তারা জালি ভোট তৈরি করে ভোট দিচ্ছে। আমরা নির্বাচন শেষ হওয়ার আগে নির্বাচন কমিশনার যে পার্সেন্টেজ বলছে, যেই পার্সেন্টেজ ভোট পড়েছে, এত মানুষ ভোট দিয়েছে, এই পার্সেন্টেজ 5 মিনিট 10 মিনিট পরেই দেখছি সেটা 5 থেকে 7% বেড়ে গিয়ে আর একটা দলের পক্ষে চলে গেছে। তাহলে সত্যিই তো এটা ভোট চোর এজেন্সিতে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। আপনি কি বলবেন? একদম। এবং এটা একটা, রাহুল গান্ধী বলেছে এটা একটা সম্পূর্ণ ক্রিমিনাল কাজ, ক্রিমিনাল অ্যাক্ট। যে কাজটা করেছে নির্বাচন কমিশন, সেটা শুধু দেশের মানুষকে তাদের অধিকার কেড়ে নেয়নি, তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, সোজা কথা। আমরা দেখেছি যে রাহুল গান্ধী দেখিয়েছেন কিভাবে একটা ঘর, এক চিলতে ঘর 5 ফুট বাই 4 ফুট, সেখানে 80 জন লোক, ওই ভোটার লিস্ট অনুযায়ী সেখানে 80 জন লোক, এবং প্রত্যেকে তাদের বাবার নাম এক একটা আলাদা সব কিছু, কোথাও জিরো, কোথাও এক্স, কোথাও XYZ, এইসব।
এই সব ভোটার লিস্ট এরা পাঠিয়েছে এবং দেখা যাচ্ছে যে এইভাবে ভোট চুরি করা হয়েছে এবং ভোট চুরি এবং সেটা হয়েছে এবং রেজাল্ট ঘোষণা হয়েছে, এরা বলছে ফেয়ার ইলেকশন। একদমই ফেয়ার ইলেকশন নয়। আমরা জানি অ্যাকচুয়ালি ভেবে দেখতে গেলে আমাদের দেশে ইলেকশনটা খুব একটা ফেয়ার হয় না, কোনো না কোনো গণ্ডগোল থাকেই নানান জায়গাতেই। কিন্তু এইবারে যেভাবে ইলেকশন কমিশন তার মধ্যে ইনভলভড হয়ে আছে, সেইটা কিন্তু কোনো সময় চুরির ক্ষেত্রে সেটা কিন্তু আগে দেখা যায়নি। কমিশন অ্যাজ এ হোল কিছু কিছু কেন্দ্রে কিছু কিছু জায়গাতে ভোট চুরি হয়েছে, রিগিং হয়েছে, গুন্ডামি হয়েছে, নানান ধরনের কাজ হয়েছে। সেগুলো আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক জিনিস, সেটা গণতন্ত্রের পক্ষে নয়। কিন্তু এইবারে যেটা দেখা যাচ্ছে যে যারা নির্বাচনকে মানে কন্ডাক্ট করবে তারাই হচ্ছে চোর, তারাই করেছে একটি দল, যে দল আজকে ক্ষমতায় আছে এবং তারা তাদের টিকিয়ে রাখার জন্য, এবং যারা আজকে ভারতের সংবিধানটাকেই পাল্টাতে চাইছে এবং যারা হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র তৈরি করতে চাইছে, যে রাষ্ট্রে এই গণতন্ত্রের কোনো ভূমিকাই থাকবে না। সেইটাই হচ্ছে এইভাবে তারা গণতন্ত্রর খেলা খেলে গণতন্ত্রকেই বানচাল করে দেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাকে অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে। এবং সেই জায়গাটা আমি শুধু একটা কথা বলবো যে এই যে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেছেন, যে কাজটা করেছেন, শঙ্কর যেটা বলেছে খুবই ভালো কাজ করেছেন, সেই কাজটা কিন্তু আমাদের করা উচিত ছিল। আমাদের যারা গণ আন্দোলনের সাথে আছি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, তাদের করার উচিত ছিল। আমরা করতে পারিনি। আমরা রাহুল গান্ধীর ওপরই অতটা ভরসা রাখতেও পারিনি, কারণ সে একটা শাসক শ্রেণীরই দল, সেই দলের সকলেই যে সাথে প্রতিনিধি, সুতরাং আমরা সে করতে পারিনি। কিন্তু রাহুল গান্ধী সে যে কোনো কারণেই হোক সেটাকে আজকে কাজটা করেছে এবং তার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। সাধু শঙ্কর, আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেঙ্গালুরুর যে কেন্দ্রটি, সেই কেন্দ্রে সকাল থেকে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেবপুরাতে কংগ্রেস জিতে যাচ্ছে। বিকেলবেলায় হঠাৎ দেখলাম 32,707 ভোটে বিজেপি জিতে গেল। সেখানেই মনে হয়েছে যে সন্দেহ হয়েছে যে ইলেকশন ডিক্লারেশনের আগেই যেখানে কংগ্রেস জিতছিল, সেখানে হঠাৎ করে ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে যখন ওয়েবসাইটে বিষয়টা আসছে, তখনই দেখা যাচ্ছে 32,700 ভোটে বিজেপি জিতছে। সন্দেহটা এখান থেকেই দানা বেঁধেছে। এবং রাহুল গান্ধী, সুমিতদা ঠিকই বলেছেন যে রাহুল গান্ধী কিন্তু এই বিষয়টা প্রকাশ্যে আগে আনেনি। অনেকে ইভিএমের ওপরে দোষারোপ করেছে যে ইভিএম থেকে ঘাপলা হচ্ছে, আমরা সবাই ইভিএমের উপরে করছি। রাহুল গান্ধী কিন্তু টের পেয়েছে যে কিভাবে ভোটটা চুরি হচ্ছে এবং এই ভোটগুলো হঠাৎ করে বেড়ে যাচ্ছে, ওখানে রেজাল্ট হিসেবে বেড়ে যাচ্ছে। সেখানে দেখা গেল 1,250,000টি ফেক জালি ভোট শুধুমাত্র ওই মহাদেবপুরাতেই রয়েছে। অর্থাৎ ভোট চুরির বিষয়টা প্রকাশ্যে ধরা পড়ে গেছে সারা পৃথিবীর কাছে, সারা ভারতের মানুষের কাছে। হঠাৎ করে মানুষ এই ওয়েবসাইটটা খুঁজতে গেছে, ইলেকশন কমিশন ওয়েবসাইট থেকে পুরো বিষয়টাকে ডিলিট করে দিয়েছে। অর্থাৎ চোর তো ধরা পড়ে গেছে। তো এই যে আচরণ থেকে তো মনে হচ্ছে না যে ভারতের জনগণকে, যেটা সুমিতদা বললেন, আমাদের আন্দোলন কর্মীদের এবং জনগণকেই এর জবাব দেওয়া উচিত, চাকর বাকরকে। একদম। দেখুন, এর ফয়সালা তো রাস্তায় হবে। মানে এই যে শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই মানে বিভিন্ন জায়গায় বিক্ষোভ বাদ প্রতিবাদ শুরু হয়েছে। জনগণকে রাস্তায় যতক্ষণ না নামবেন জনগণ, ততক্ষণ পর্যন্ত তো এর জবাব, ফ্যাসিবাদের জবাব কিন্তু যাই বলুন জনগণ জানে কি করে দিতে হয় এবং সেটা তারা দেয়ও। সুতরাং আজকে পরিস্থিতি এইখানে দেখুন, আমি মানে সুমিতদার কথা টেনেই বলছি, সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর একটা কাজ করেছেন। রাহুল গান্ধীর ওপর আমাদের কতটা আমরা রাজনৈতিকভাবে নির্ভর করব না করব সেটা স্বতন্ত্র প্রশ্ন, কিন্তু যে কাজটা উনি করেছেন সেই কাজটা অভিনন্দন যোগ্য একটা কাজ তিনি করেছেন। আমি এটাতে মোটে আশ্চর্য হব না
যদি ভবিষ্যতে এটাও বেরোয়, সেটা হচ্ছে যে ফ্রড ব্যাপারটা, এই যে ধোঁকাবাজি ব্যাপারটা নানান দিক থেকে হচ্ছে। এটা যেমন ইলেকশন কমিশনের দ্বারা মদতপুষ্ট নির্বাচনে যে ভোটার তালিকা, সেই তালিকা থেকে হচ্ছে, আবার সেটা একই সাথে সেটা আবার আপনার ভোটিং মেশিন দিয়েও হচ্ছে। একদম একদম একাধিক জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি। ঠিক বলেছ যে রাহুল গান্ধী কিন্তু শুধুমাত্র যেটা ভোটার তালিকা দিয়েছে সেইটাতে সন্তুষ্ট থাকেনি, যেটা ভোট পড়েছে সেই ভোটে টিক মেরেছে বুথ এজেন্সিরা, সেটাকেও অ্যানালাইসিসের মধ্যে নিয়ে এসেছে। হ্যাঁ, ও আমার যেটা ধারণা হচ্ছে সেটা হচ্ছে যে ওর টিম খুব ভালো কাজ করছে এই বিষয়ে। হ্যাঁ, সুমিত দা সঠিকভাবেই বলেছেন, কাজটা সেই হিসেবে করার কথা ছিল মানে আমাদের, কিন্তু আন্দোলনকর্মীদের, সমাজকর্মী আন্দোলনকর্মীদের, কিন্তু যে কোনো কারণেই হোক তারা এটা করতে পারেননি, উনি করছেন। তো যাই হোক, উনি কাজটাকে আমার মনে হয় যে যথেষ্ট ভালোভাবে ধরছেন। ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি ভোটিং মেশিন নিয়ে কি বলছেন, উনি বললেন যে আমি ভোটিং মেশিনের ব্যাপারটা আমি এক্ষুনি বলবো না, কারণ হচ্ছে যে এই ব্যাপারে খুব কংক্রিট এভিডেন্স আমার কাছে নেই। তার মানে বিষয়টা তার এর মধ্যে আছে, নজরে আছে, কিন্তু কংক্রিট এভিডেন্স নেই। যাই হোক, এখন আমি যেটা এখানে বলতে চাইছি সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর আর একটা নির্দিষ্ট অভিযোগ আছে, সেটা হচ্ছে যে আমি সিসিটিভি ফুটেজ চেয়েছি। হ্যাঁ, ঠিক ঠিক। সিসিটিভি ফুটেজ দেওয়া হয়নি। সিসিটিভি ফুটেজ হলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল লিঙ্ক চেয়েছেন। হ্যাঁ, মানে ধরুন আপনার একটা মানে বুথে কিরকম পোলিং হচ্ছে, 10টার সময় কিরকম হচ্ছে, 11টার সময় কিরকম হচ্ছে, 2টোর সময় কিরকম হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারতেন যে বিকেলের দিকে হঠাৎ করে ভোটটা এত বেড়ে যাচ্ছে কেন। 5%-এর উপর ভোট বেড়ে যাচ্ছে। তাহলে এক তো হচ্ছে ভোটার লিস্টে গন্ডগোল। তাহলে এবারে ভোটার লিস্টে যদি 1 লক্ষর ওপর যদি ফলস ভোটার থাকে, তাহলে 1 লক্ষর ওপর ফলস ভোটার যদি একটা কেন্দ্রে ভোট দেয়, একটা বিধানসভায়, তাহলে আপনি বুঝতেই পারছেন সেটা হচ্ছে তার রেজাল্ট কি হবে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে যে আপনি এটাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে রাহুল গান্ধী আর একটা অভিযোগ করেছেন, এদের মধ্যে মানে হাজারে হাজারে লোক রয়েছে যাদের নাম অন্য রাজ্যে রয়েছে। হ্যাঁ, সম্প্রতি বিহারের যে লিস্ট, যেটুকু খবর আমরা পাচ্ছি সেখানেও একই রকম খবর আমরা পাচ্ছি। তার মানে আরএসএস একটা অল ইন্ডিয়া গেম প্ল্যান করছে যে ওর লোকেদের ওরা বিভিন্ন জায়গায় ইলেকশন কমিশনের মদতে তারা কিন্তু বিভিন্ন রাজ্যে তারা নাম পাঠাচ্ছে, ইলেকশনের আগে পাঠাচ্ছে, নাম তুলছে এবং তারপরে তারা সেটাকে এক্সিকিউট করছে। অর্থাৎ গোটা ব্যাপারটাই এত ওয়েল মানে কানেক্টেড এবং কনসার্টেড, এবং তার মধ্যে নির্বাচন কমিশন যুক্ত। এইটা একটা বড় ধরনের মানে ভারতবর্ষের গণতন্ত্রকে ছুরি মারা বা একটা বড় ধরনের অন্তর্ঘাত, এইটা আমি বলতে পারি। ঠিক ঠিক ঠিক। সুমিতা, ও বলল যে বিহারের এসআইআর এর দারুণ নাম দিয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে কি করার কথা, নাকি যারা নতুন যুক্ত হয়েছে এবং যারা মারা গেছে সেইটা রিভিশন করার। রিভিশন মানেটা কি? রিভিশন মানে হচ্ছে আবার পুনর্মূল্যায়ন হবে যে কারা মরে গেছে আর কারা নতুন ভোটার এসেছে। এই বিষয়টা নিয়ে যোগেন্দ্র যাদব পরশুদিন দারুণ সওয়াল করেছে জনতার পক্ষে, ভারতবর্ষের নাগরিকের পক্ষে। তিনি পরিষ্কার করে বলেছেন যে সুপ্রিম কোর্টকে যে প্রক্রিয়াতে মানুষের মধ্যে তাকে সংযুক্ত করা হবে, তাকে ইনক্লুশন করা হবে, সেখানে এক্সক্লুশন হচ্ছে। এবং যাদের মানে মৃত বলে ঘোষণা করা হয়েছে, মহামান্য আদালত এই দেখুন তাদের মধ্যে 2জনকে আমি নিয়ে এসেছি। এটা নিয়ে হয়েছে নাটক করছে, এটা কি নাটক করার জায়গায়? তখন কিন্তু বিচারকরা বলেছে না, ওনারা দেশের নাগরিক, তারা সুপ্রিম কোর্টে এসে তাদের যে বক্তব্য দিচ্ছে এটা ঐতিহাসিক। তো সাপোর্ট করেছে যোগেন্দ্র যাদবকে, এবং যোগেন্দ্র যাদব পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন যে এই যে এসআইআর হয়েছে, এই এসআইআর এর আগে কোনো দিন হয়নি। যেটা হয়েছে ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, এবং সেখানে ওই প্রক্রিয়াই মানা হয়েছে যে যারা মৃত সেই মানুষগুলো বাদ যাবে, এবং যারা 4%, 2 থেকে 4% মানুষ যারা নতুন ভোটার হয়েছে তারা যুক্ত হবে। এই এসআইআর সম্পূর্ণভাবে এটা রিভিশন নয়, এটা ডিলিশন। সুতরাং মহামান্য আদালত এটা একটি অবৈধ প্রক্রিয়া, একে বাতিল করা হোক। আপনি কি বলবেন?
আমি যোগেন্দ্র যাদবের সাথে একেবারেই একমত যে এটা ডিলিশন বেসিক্যালি। তার কারণ আপনি দেখেছেন বিহারে এসআইআরের ফলে 65 লাখ, একদম একটা ছোটোখাটো 1-2 লাখেরও নয়, একটা নয়। পুরো রাষ্ট্রের 65 লাখ লোককে ডিভোটার রাইজ করে দেওয়া হয়েছে, তাদেরকে ডিভোটার করে দেওয়া হয়েছে এবং তো তাদেরকে ভোট দিয়েছিল মোদিকে। হ্যাঁ, সেই লিস্ট থেকে 65 লক্ষ মানুষ, এবং তার মধ্যে 22 লক্ষ মৃত্যু। কি হলো, এমন কি ডিজাস্টার হয়েছে ওখানে? অর্থাৎ ওখানে কি এপিডেমিক হয়েছে? এইটা ওই একই ব্যাপার যেটা আজ থেকে 3-4 বছর আগে একটা সারা দেশ জুড়ে হইচই ফেলেছিল, এবং ওই যে সিএ বিল তার সাথে এনআরসি হয়েছিল, সেই এনআরসি করার নামে যে দেশের মানুষকে এখান থেকে বিদায় করার চেষ্টা, অনুপ্রবেশকারী, বিশেষ করে একটা পার্টিকুলার একটা এক্সক্লুশন, একটা লোক, একটা ধর্মীয় পরিচিতির একটা সমাজের লোকজন যারা সেই পার্টিকুলার ধর্মীয় পরিচিতির লোকজনদেরকে এদেশের বাইরে বিদেশি বলে, অনুপ্রবেশকারী বলে, উইপোকা বলে তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইটা খুবই মারাত্মক জিনিস। এই জিনিস আমেরিকাতেও আজকে করা হচ্ছে, ডিপোর্টি বলে, যাকে পাচ্ছে ধরছে তাকে ডিপোর্টেশন করছে, তাকে নিয়ে যাচ্ছে কুমির পা বেঁধে, চারপাশে কুমির রয়েছে এরকম একটা জায়গাতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানেও ডিপোর্টেড ডিটেনশন ক্যাম্প, সেগুলোতে হয়তো কুমির থাকবে ভবিষ্যতে, কারণ ট্রাম্প যা বলেন আমাদের প্রধানমন্ত্রী সেটাই মানেন, মাথা নিচু করে মানেন, তখন ওরা 56 ইঞ্চিটা 26 ইঞ্চি হয়ে যায়। তো সেই যাই হোক, তো সেই পরিস্থিতিতে আমরা ভবিষ্যতে চলেছি, এবং এটার জন্য ব্যাপক প্রতিবাদ হওয়া দরকার। প্রতিটা জায়গায়, প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে, প্রতিটা অঞ্চলে এর বিরুদ্ধে প্রতিবাদে নামা উচিত। একদম শঙ্কর, অদ্ভুতভাবে ভারতের ভোট এবং সংসদীয় গণতন্ত্রের সব থেকে আসল জায়গাটা, ভোট দেব, আমার মানে মানুষকে নির্বাচিত করব, তারা আমাদের প্রতিনিধিত্ব করবে, দেশের প্রতিনিধিত্ব করবে, সেখানে ভেজাল। আবার সেই ভেজাল নামগুলো কি? শকুন দেবী ভোটার লিস্টে শকুন দেবী, বিল্লি মাইয়া, ডগ বাবু, বাপের নাম কি, তাদের অ্যাড্রেস কি, 0, কোথাও 000, কোথাও 000, বাবার নাম কি, ABCD, বাবার নাম কি, XYZ। তাহলে এই যে পরিষ্কার বিষয়টা, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে এর দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে, যে তাকে ভোট চোর এজেন্সিতে পরিণত করেছে সারা দেশ, এবং সেখান থেকে তাকে বলে দিতে হবে যে রিভিশনের নামে আমি যেটা করেছি সেটা আমার করার কথা নয়, আমরা অপদার্থ, এর যোগ্য নই, ভারতবর্ষে বাস করারই যোগ্য নই, এমন একটা ডিপার্টমেন্ট চালানোর যোগ্যতা আমাদের নেই, অযোগ্য হিসেবে, এবং আমরা দেশদ্রোহী এইটা স্বীকার করে উমার খালিদ বা এদের পিছনে ইউএপিএ দেওয়া নয়, দিতে হবে এদের বিরুদ্ধে ইউএপিএ। একদম একেবারে এই যে দেশদ্রোহিতা কাজ করছে, এদের তো অবিলম্বে ওখান থেকে সরে যাওয়া উচিত, ওই ডিপার্টমেন্ট থেকে সরে যাওয়ার উচিত। শুধু এটা বললে আমার মনে হয় একটু কমই বলা হবে, এদেরকে গ্রেপ্তার করা উচিত ইমিডিয়েট। গোটা নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করা দরকার। কারণ হচ্ছে যে তুমি মানে ছোটখাটো জিনিস নিয়ে খেলা করেছো, জনগণের সঙ্গে তুমি গোটা সংবিধানকে নিয়ে খেলছো, গোটা ভারতবর্ষের শাসনতান্ত্রিক যে কাঠামো সেটা নিয়ে খেলছো, ভারতবর্ষের জনগণের যে ম্যান্ডেট সেটা নিয়ে খেলছো। দেশের আসল শাসক কিন্তু জনগণ। কনস্টিটিউশনে তো আমরা তাই জানি, সেটা হচ্ছে যে জনগণের নাম করে, হ্যাঁ, জনগণের নাম করে একটা জনগণের প্রতিনিধি ক্ষমতায় আছে, কিন্তু দেশের প্রধান শাসক হচ্ছে কিন্তু জনগণ। সুতরাং তুমি কিন্তু খেলছো যেটা নিয়ে, তুমি যত বড় চাদু হও না, তুমি প্রাইম মিনিস্টার হও, তুমি রাষ্ট্রপতি হও, তুমি জনগণের চাকর। একদম। তাহলে তোমাকে গোটা নির্বাচন কমিশনকে আগে প্রথম গ্রেপ্তার করা দরকার। দেখুন কতখানি এই কাজগুলো যারা করেছে আপনি ভেবে দেখুন। আমি একটা নাম তুলছি, বাবার নাম আমি লিখে দিচ্ছি XYZ ABCD, আমি জানি যে এটা পাস হয়ে যাবে, এই নামটা উঠে যাবে। তার মানে নির্বাচন কমিশনকে আমি কতখানি আমার একটা আজ্ঞাবহ দাসে পরিণত করে দিয়েছি, যে যা যা কাগজ দেবো ভাই তুই সেটা তুলে দিবি।
তাহলে বাড়ির নম্বর 0 আর ভোটার লিস্টের নাম শকুনি রানী ডগ বাবু। আপনি ভাবতে পারছেন যে এরা কতখানি কনফিডেন্ট যে আমার গোটা নির্বাচন কমিশনকে আমি পকেটে পুরে নিয়েছি। আর এই নির্বাচন কমিশন কত বড় অপরাধী যে যারা নির্বাচন কমিশনের মতো এত গুরুত্বপূর্ণ একটা সংস্থাকে, একটা প্রতিষ্ঠানকে যারা কিনা একটা রাজনৈতিক দলের পকেটে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল, তাহলে এদের তো ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার। সরে যাওয়াটাও কথা কম বলা হয়, কম মানে এটা বলার কোনো মানে হবে না। এদের দেশদ্রোহী হিসেবে একদম যেটা সুমিতা বলেছে, জনগণের প্রতি তারা যে ভাব দেখিয়েছে, মনোভাব দেখিয়েছে, যে গদ্দারি করেছে, ষড়যন্ত্র করেছে, তাতে এদেরকে সরে যাওয়া উচিত নয়, এদের গ্রেপ্তার করা দরকার, একেবারে জেলে পড়া দরকার। হ্যাঁ, এবং কিছুক্ষণ আগে একটা কথা হচ্ছিল যে আগে পূর্বতন একজন নির্বাচন কমিশনার তিনি দেশের বাইরে আছেন, পালিয়েছেন। এই সমস্ত নির্বাচন কমিশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ইমিডিয়েট পাসপোর্ট বাজেয়াপ্ত করা এবং প্রত্যেকটা এয়ারপোর্টে তাদেরকে মানে আটকানোর জন্য ইয়ে করা এবং তাদের ইমিডিয়েট গ্রেপ্তার করার জন্য ভারতবর্ষের জনগণকে ইমিডিয়েট রাস্তায় নামা দরকার। গতকাল বিরোধী দলনেতারা 300-র ওপরে সাংসদ যখন ইলেকশন কমিশনার ভবন মানে অভিযান করে, তখন পেছনের গেট দিয়ে বর্তমান ইলেকশন কমিশনার পালিয়ে চলে যাচ্ছে। তাকে বাঁচানোর জন্য ছুটে এসেছে অমিত শাহর পুলিশ। আমি বলছি যে ভারতবর্ষের সবকটা প্রতিষ্ঠান, সবকটি সমস্ত ব্যবস্থাটাকেই এরা কিন্তু গত 10 বছরের মধ্যে এটাকে আস্তে আস্তে প্রতিটা অনুষ্ঠানকে ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। যে সুপ্রিম কোর্ট, আমার প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট কেন সুও মোটো কেস করছে না? একদম এই ইলেকশন কমিশনারের বিরুদ্ধে তারা আর্জি করে রাতারাতি সুও মোটো কেস করে দিয়ে ওটা সিবিআইয়ের হাতে দিয়ে চাপা দিয়ে দিল চন্দ্রচূড়। আর কিন্তু আজকে এদের যে সুপ্রিম কোর্ট, সেখানে দেশের প্রশ্ন, সেইখানে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, চুরি করা হয়েছে, একেবারে পরিষ্কার সকলের কাছে হয়ে গেছে। সেখানে সুপ্রিম কোর্ট কেন সুও মোটো কেস করছে না? ঠিক এবং কেস করে এদেরকে অ্যারেস্ট করার উচিত। আগে অ্যারেস্ট করো, তারপরে সব কথা হবে, বাকি কথা চলবে। এই সমস্ত জিনিসগুলো করছে না শঙ্কর। এই যেভাবে এরা মনে করেছে যে এই সব করে পার পেয়ে যাবে, জনগণকে বুঝতে পারছে না আসলে পার পাবে কি না পার পাবে না। দেখুন, আমি একটা কথা বলছি আপনাকে, আপনি একটা জিনিস খেয়াল করুন যে বিজেপি করছে এটা কি। বিজেপি যেটা করছে সেটা হচ্ছে যে প্রথমে সে বলছে যে মুসলমানরা বাদ, তাহলে মুসলমানকে ভোটার লিস্টটা থেকে সরাবার চেষ্টাও করছে। ও দেখছে যে কারা কারা আমার বিরুদ্ধে ভোট দেয়, তাই তো তাদেরকে ভোটার লিস্ট থেকে সরাবার চেষ্টা করছে। তারপরে কি করছে? তারপরে যেটা করছে, এই যে 65 লাখ লোককে বিহারে যাদের বাদ দিয়েছে, তার মধ্যে একটা কথা আপনি খুব সঠিক বলেছেন, সেটা হচ্ছে যে এদের মধ্যে অনেকেই তাদের ভোটার, হিন্দুদের সংখ্যা বেশি। তার মানে কি? সে নিজের ভোটারকেও বিশ্বাস করে না, একদম, তাই না? সে নিজের ভোটারের ওপরও ছাড়বে না যে ভাই তুমি যদি কালকে আবার আমাকে ভোট দেবে কি দেবে না, তুমি আজকে আমার ভোটার, কালকে আমার ভোটার থাকবে কি থাকবে না। সুতরাং ও কিন্তু কাউকে বিশ্বাস করে না। কেউ যদি মনে করে থাকে আমি হিন্দু বলে আমি ওদের গুড লিস্টে থাকবো, সেটা নয়। কেউ যদি বলে আমি বিজেপি কর্মী বলে ওদের গুড লিস্টে থাকবো, সেটা নয়। আস্তে আস্তে কি হচ্ছে দেখুন, আস্তে আস্তে বিজেপি এবং আরএসএস ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে। সে মুসলমান থেকে বিচ্ছিন্ন, সে জনজাতি থেকে বিচ্ছিন্ন, সে দলিত থেকে বিচ্ছিন্ন, সে শূদ্র থেকে বিচ্ছিন্ন, সে বিরোধীদের থেকে বিচ্ছিন্ন, সে এমনকি হিন্দুদের থেকে বিচ্ছিন্ন, সে এবারে নিজ কর্মীদের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আসামে এনআরসি করে 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু, যারা 19 লক্ষ লোক যারা মানে ডিভোটার হয়েছে, বেনাগরিক হয়ে গেছে, তাদের মধ্যে 12 লক্ষ হিন্দু। এই আরএসএস বহুদিন ধরে লোককে বোঝাবার চেষ্টা করছে হিন্দু খতরে মে হ্যায়। আমি বলছি হ্যাঁ খতরে মে হ্যায়, আরএসএস এর জন্যই তারা খতরমে আছে, আরএসএস এর কাছেই তারা খতরমে হয়ে গেছে। যেটা শেষ বিষয় সেটা হচ্ছে যে এই যে একটা বড় জনগোষ্ঠীর 95% লোককে ওরা শত্রু বানিয়ে তুলছে। প্রথমে মনে হচ্ছিল বোধহয় 20% লোককে ওরা শত্রু বানাচ্ছে, কিন্তু এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ক্রমশ তারা ভারতবর্ষের জনসংখ্যার একটা বিপুল সংখ্যক লোককে যে তারা শত্রু বানাচ্ছে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের সমূহ উৎখাত এবং একটা বড় ধরনের জনজাগরণ, তার মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির উৎখাত। এটাই ইতিহাস, এটাই অনিবার্য, এটাই হবে এখানে। বন্ধুরা, এতক্ষণ ধরে বুঝতে পারলেন যে বিজেপি কি ভয়ঙ্কর রকমের খতরে মে হ্যায়। অর্থাৎ বিজেপি নাম শুনলেই এরপরে ভারতের জনগণ তাদের দেশদ্রোহী হিসাবে পেদানো শুরু করবে, দেশদ্রোহী হিসাবে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করবে
এই যে ষড়যন্ত্রের জাল ওরা বুনন করেছিল, সেই ষড়যন্ত্রের জাল দীর্ঘদিন থেকে ভারতের জনগণ ভালো করে ওয়াচ করছে। এটা শুধু রাহুল গান্ধীর একার কৃতিত্ব নয়, ভারতের জনগণ এর আগে 400 পার বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ভারতের জনগণ কিন্তু সুযোগ দিয়েছে যে তুই কতটা চোর, আমরা আগে দেখে নিই, তারপরে চোর সহ তোর সমস্ত এজেন্সিকে ধরে আমরা ভারত থেকে বহিষ্কার করব। এটা কিন্তু ভারতের জনগণ ভালো করে বুঝে গেছে, জন্যে এরা ভারতের জনগণকেই এখন ভয় পাচ্ছে, পালানোর চেষ্টা করছে। শঙ্কর ঠিকই বলেছে, ইমিডিয়েট যেটা করতে হবে রাষ্ট্রপতিকে, যে সমস্ত যে বিমানবন্দর, সমস্ত জায়গায় যখনই এই সমস্ত চোরেরা তাদের এজেন্সিরা বাইরে যেতে চাইবে, তাদের ধরে ধরে ওখানে আটকে দেওয়া, এবং যেভাবে ভারতের মানুষকে ধোঁকা দিয়েছে, গদ্দারি করেছে, তার জন্য ইমিডিয়েট এই চোরদের শাস্তি দান করা এবং এদের গ্রেপ্তার করে আইনের অধীনে নিয়ে আসা। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।